অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনারা শুনছেন হারুকি মুরাকামির লেখা নরওয়েজিয়ান উড গল্পের ১০ম পর্ব। চিঠির জন্য অনেক ধন্যবাদ। নাওকো লিখেছে। তার পরিবার থেকে চিঠি তার কাছে পাঠিয়েছিল সে জানালো। বিপর্যস্ত না হয়ে বরং চিঠি পেয়ে সে খুশি হয়েছে। তাই সে নিজে নিজে লিখতে পারছে আমাকে। একটু পরে আমি জানালা খুলে দিলাম। জ্যাকেট খুলে বিছানায় বসলাম। কাছাকাছি কোথাও কবুতর ডাকছে বাকবাকম করে। হালকা বাতাসে পর্দা নড়ছিল। নাওকোর থেকে আসা ৭ পৃষ্ঠার চিঠি হাতে নিয়ে আমার অন্যরকম অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল এই কয়েক লাইন পড়ে যা আর পড়ছি না, তাতে দুনিয়ার সব রং হারিয়ে যেতে বসেছে। আমি কিছুক্ষণ চোখ বন্ধ করে চিন্তাগুলোকে জড়ো করে একটা বড় শ্বাস নিয়ে পড়া শুরু করলাম। প্রায় ৪ মাস হয়েছে আমি এখানে এসেছি। সে লিখেছে, এই পুরো সময় আমি তোমার কথা ভেবেছি। যতই আমি ভাবছি ততই আমার মনে হয়েছে তোমার সাথে অন্যায্য আচরণ করেছি আমি। হয়তো তোমার সাথে ভালো ব্যবহার করলে এখন আরো ভালো অবস্থায় থাকতাম। যদিও এরকম করে সব সহজভাবে দেখা যায় না। আমার বয়সী মেয়েরা কখনো ন্যায্য শব্দটা ব্যবহার করে না। আমার মতো সাধারণ মেয়ের কাছে ন্যায্য অন্যায্যের কোনো পার্থক্য আসলে নেই। তাদের কাছে মূল ব্যাপার ন্যায্য অন্যায্য নয়, বরং ব্যাপারটা সুন্দর কি অসুন্দর, কিংবা ব্যাপারটা তাদের সুখী করবে কিনা। ন্যায্য অন্যায্য ছেলেদের শব্দ, কিন্তু আমার কাছেও এখন এটা সঠিক শব্দ বলে মনে হচ্ছে। আর যেহেতু সৌন্দর্য এবং সুখী হওয়ার প্রশ্ন আমার জন্য এখন কঠিন এবং জটিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আমার মনে হয় অন্য মান যেমন পছন্দ অপছন্দ কিংবা ন্যায্য অন্যায্য, কথা বলাই আমার জন্য ঠিক হবে। যাই হোক না কেন, আমি মনে করি আমি তোমার সাথে অন্যায্য কিছু করেছি এবং এর ফলে তোমাকে এমন কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে যে তুমি গভীর কষ্ট পেয়েছ। এরকম করায় আমি নিজেও এমন কিছুর মধ্য দিয়ে গিয়েছি যে আমিও গভীরভাবে কষ্ট পেয়েছি। কোনো অজুহাত দিচ্ছি না বা আত্মপক্ষ সমর্থন করার জন্য বলছি না, সত্যি বলছি। আমি যদি তোমার ভেতর কোনো ক্ষত সৃষ্টি করে থাকি, তাহলে সেটা শুধু তোমার নয়, আমারও। তাই দয়া করে আমাকে ঘৃণা করো না। আমি একজন দোষ ত্রুটিপূর্ণ মানুষ মাত্র। তুমি যতটুকু আমাকে জানো তার চেয়ে অনেক বেশি ত্রুটিপূর্ণ আমি। সেজন্যই আমি আরো বেশি করে চাই তুমি যেন আমাকে ঘৃণা না করো। কারণ তুমি যদি আমাকে ঘৃণা করো, আমি সত্যি ভেঙে টুকরো টুকরো হয়ে যাব। তুমি যা পারো আমি তা পারি না। আমি চুপ করে খোলসের মধ্যে ঢুকে গিয়ে অপেক্ষা করতে পারি না কখন ঝড় শেষ হয়ে যাবে। আমি জানি না তুমি এরকম আসলেই পারো কিনা, কিন্তু কখনো কখনো তোমায় দেখে আমার সেরকম মনে হয়েছে। আমি সেজন্য তোমাকে কখনো কখনো হিংসা করতাম। সেজন্যই হয়তো তোমাকে সরিয়ে দিয়েছিলাম। হয়তো ব্যাপারগুলোর অতিরিক্ত বিশ্লেষণ হয়ে যাচ্ছিল। তুমি কি একমত? তারা আমাকে এখানে যে থেরাপি দেয় তা অবশ্যই অতিরিক্ত বিশ্লেষণ নয়। কিন্তু তুমি যদি আমার মতো কয়েক মাস চিকিৎসার মধ্য দিয়ে যাও, চাও বা না চাও, কম বেশি তোমাকে বিশ্লেষণ করতেই হবে। এটার জন্য ওটা হয়েছে আর ওটার জন্য এটা হয়েছে, এরকম আর কি। আমি জানি না এরকম বিশ্লেষণ আমার জন্য এই দুনিয়াকে সহজ করেছে কিনা, নাকি আরো বিভক্ত করেছে। যাই হোক, আমার মনে হচ্ছে আমি যে অবস্থায় ছিলাম তার থেকে সুস্থ হওয়ার দিকে এগোচ্ছি। আর এখানকার সবাইও একমত। জুলাইতে আমি তোমাকে যে চিঠি লিখেছিলাম তা আমার নিজেকে নিংড়ে বের করতে হয়েছিল। সত্যি কথা হলো, আমার মনে নেই কি লিখেছিলাম। ভয়াবহ কিছু ছিল কি?
কিন্তু এবার আমি খুবই ঠান্ডা মাথায় শান্তভাবে লিখছি। পরিষ্কার বাতাস, চুপচাপ পরিবেশ, দুনিয়া থেকে আলাদা। দৈনিক রুটিন করা কাজ, ব্যায়াম, এসব আমার প্রয়োজন ছিল। এখন বোঝা যাচ্ছে কাউকে চিঠি লিখতে পারাটা কি দারুণ ব্যাপার। ডেস্কে বসে কলম তুলে নিজের চিন্তাগুলোকে শব্দে রূপান্তরিত করে তারপর আরেকজনকে হস্তান্তর করার অনুভূতি সত্যি অবিশ্বাস্য। অবশ্য আমি যখন লিখি তখন আসলে যা বলতে চাই তার ক্ষুদ্র অংশ বলতে পারি। তারপরও এটা অনেক। আমি কাউকে চিঠি লিখতে চাই, এটা অনুভব করেই আমি খুশি। আর তাই তোমাকে লিখছি। এখানে সন্ধ্যা 7:30 বাজে। ডিনার করা শেষ। মাত্র গোসল করেছি। এই জায়গাটা একদম চুপচাপ, আর বাইরে গাঢ় অন্ধকার। জানালা দিয়ে বাইরে কিচ্ছু দেখছি না, কোনো আলো নেই। সাধারণত আমি এখানে বসে বাইরে তারা স্পষ্ট দেখতে পাই। আজকে পাচ্ছি না মেঘের জন্য। এখানে সবাই আকাশের তারা চেনে। আমাকে বলে, ওই যে ওটা কন্যা, কিংবা ওই যে ধনু। তারা শিখতে চায় সেজন্য শেখে তা নয়, সূর্য ডোবার পর কিছু করার নেই বলে হয়তো শেখে। সেজন্যই তারা পাখি, ফুল কিংবা পোকা সম্পর্কে অনেক কিছু জানে। তাদের সাথে কথা বলে আমি বুঝতে পারি আমি এসব জিনিস একসময় খেয়ালই করতাম না। এখানে এখন প্রায় 70 জনের মতো বাস করে। এর বাইরে স্টাফ, ডাক্তার, নার্স, অফিস স্টাফ ইত্যাদি আরও আছে বিশেষ কয়েকজন। এই জায়গাটা একদম খোলামেলা, তাই 70 জন আসলে বেশি কিছু না। চারপাশে প্রকৃতি, আর সবাই চুপচাপ থাকে। এত চুপচাপ যে কখনো কখনো মনে হয় এটাই আসল দুনিয়া। আসলে অবশ্যই তা নয়। আমরা এখানে এভাবে বাস করি কারণ এখানে বাস করার কিছু পূর্ব শর্ত রয়েছে। আমি টেনিস আর বাস্কেটবল খেলি। বাস্কেটবল দলগুলো স্টাফ আর রোগীদের সম্মিলনে হয়। আমি রোগী শব্দটা বলতে চাইনি, কিন্তু আর কোনো উপায় নেই। আমি যখন খেলায় মিশে যাই তখন ভুলে যাই কে রোগী, কে স্টাফ। এটা অদ্ভুত ব্যাপার। আমি জানি অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি যখন খেলার মধ্যে আশেপাশের লোকজনের দিকে তাকাই তখন সবাইকে সমানভাবে ভাঙাচোরা দেখায়। আমি এটা একদিন যে ডাক্তার আমার দায়িত্বে আছেন তাকে বলেছিলাম। উনি আমাকে বলেছিলেন, একদিক দিয়ে আমি ঠিকই অনুভব করছি। আমরা এখানে যারা আছি তারা নিজেদের বিকৃতি ঠিক করাতে আসেনি, এসেছি এর সাথে অভ্যস্ত হতে। আমাদের সমস্যাগুলোর একটা হচ্ছে আমরা আমাদের বিকৃতি বুঝতে পারি না, বা বুঝলেও নিজেরাই গ্রহণ করতে পারি না। ঠিক যেভাবে একজন মানুষের হাঁটার মধ্যে স্বকীয়তা আছে, ঠিক তেমনি চিন্তার ধরন, কোনো কিছু দেখা বা অনুভব করার মধ্যেও স্বকীয়তা রয়েছে। আর তুমি যদি সেটা করতে চাও, রাতারাতি কখনো সম্ভব নয়। যদি জোর করার হয় তাহলে সাময়িকভাবে ঠিক হতে পারে, হয়তো পরে অন্য কিছু সমস্যা শুরু হবে। ডাক্তার আমাকে খুব সহজ একটা ব্যাখ্যা দিয়েছেন। অবশ্য আমি এটা আমাদের সমস্যার ক্ষুদ্র একটা অংশ, কিন্তু আমার ধারণা তিনি যা বলতে চেয়েছেন আমি তা বুঝতে পেরেছি। এমন হতে পারে যে আমরা কখনোই আমাদের বিকৃতির সাথে পুরোপুরি অভ্যস্ত হতে পারবো না। এই বিকৃতি এমন কষ্টের সৃষ্টি করে যে আমরা আমাদের নিজেদের ভেতরে স্থান খুঁজে পাই না। এরকম জায়গায় আসি এর থেকে মুক্তি পেতে। যতক্ষণ আমরা এখানে আছি কারো থেকে আঘাত পাই না, বা কাউকে আঘাত করিও না, কারণ আমরা জানি আমরা সবাই বিকৃত। বাইরের দুনিয়া থেকে এটাই আমাদের আলাদা করেছে এখানে। বাইরের দুনিয়ার বেশিরভাগ মানুষ নিজেদের বিকৃতি উপলব্ধি করতে পারে না, আর এখানে বিকৃতি হলো পূর্ব শর্ত।
ঠিক যেমন ইন্ডিয়ানরা তাদের গোত্র আলাদা করার জন্য মাথায় পালক পরে, আমরা এখানে আমাদের বিকৃতি ধারণ করি, চুপচাপ বাস করি, কাউকে দুঃখ দেই না। খেলাধুলার বাইরে আমরা সবজি চাষ করি, টমেটো, বেগুন, শসা, তরমুজ, স্ট্রবেরি, পেঁয়াজ, বাঁধাকপি, মূলা, আরও কত কি। আমরা সবকিছুর চাষ করি, গ্রিনহাউসও ব্যবহার করি। এখানকার লোকজন সবজি চাষ সম্পর্কে অনেক কিছু জানে, তারা এর পেছনে অনেক শ্রম দেয়। এই বিষয়ের উপর বই পড়ে, বিশেষজ্ঞদের ফোন করে, আর সকাল থেকে রাত পর্যন্ত কথা বলে কোনো মাটির অবস্থা কেমন হলে কি সার ভালো হবে এইসব। আমার সবজি চাষ করতে ভালো লাগে। বিভিন্ন সবজি আর ফল দিনে দিনে বড় হচ্ছে, তা দেখতে খুব ভালো লাগে। তুমি কখনো তরমুজ চাষ করেছ? ছোট জন্তুর মতো ওগুলো ফুলে ওঠে। আমরা প্রতিদিন টাটকা সবজি আর ফলমূল খাই। তারা অবশ্য মাছ আর মাংসও খেতে দেয়, কিন্তু তুমি যখন এখানে বাস করবে সেগুলো খাওয়ার ইচ্ছে এমনিতেই কমে যাবে, কারণ সবজিগুলো একদম টাটকা আর খুবই সুস্বাদু। মাঝে মাঝে আমরা বাইরে যাই বন্য লতাপাতা আর মাশরুম সংগ্রহের জন্য। আমাদের সাথে বিশেষজ্ঞরা, বুঝতেই পারছো এই জায়গায় বিশেষজ্ঞ দিয়ে ভর্তি। বিশেষজ্ঞ যারা আছে তারা বলতে পারে কোন লতাগুলো তুলতে হবে, কোনগুলো এড়িয়ে যেতে হবে। যার ফল হলো আমি এখানে আসার পর 6 পাউন্ড ওজন বেড়েছে। আমার ওজন এখন যথাযথ, ধন্যবাদ ব্যায়াম আর খাওয়ার রুটিনকে। আমরা যখন খেতে কাজ করি না, তখন বই পড়ি কিংবা গান শুনি অথবা উল বুনি। আমাদের টিভি, রেডিও নেই, কিন্তু বেশ ভদ্রগোছের একটা লাইব্রেরি আছে বই আর রেকর্ডের। রেকর্ডের সংগ্রহে মাহলার সিম্ফনি থেকে বিটলস পর্যন্ত সব কিছু আছে। আমি সবসময় রেকর্ড ধার করে এনে রুমে বসে শুনি। এই জায়গার একটা সমস্যা হলো, একবার তুমি এখানে আসলে ছেড়ে যেতে চাইবে না আর, কিংবা বলা যায় ছেড়ে যেতে ভয় পাবে। যতক্ষণ এখানে আছি আমরা শান্তি অনুভব করি। আমাদের বিকৃতি স্বাভাবিক মনে হয়। আমাদের মনে হয় আমরা সুস্থ হয়ে গেছি, কিন্তু আমরা কখনো নিশ্চিত হতে পারি না বাইরের দুনিয়া আমাদেরকে একইভাবে গ্রহণ করবে কিনা। আমার ডাক্তার বলেছেন আমার সময় হয়েছে বাইরের লোকজনের সাথে যোগাযোগ করার, মানে বাইরের দুনিয়ার সাধারণ মানুষের সাথে। সে যখন এটা আমাকে বলল, আমার চোখে খালি তোমার চেহারা ভাসল। সত্যি কথা বলতে, আমি আমার বাবা মায়ের সাথে দেখা করতে চাই না। তারা আমাকে নিয়ে মর্মাহত, আর তাদেরকে দেখলে আমার মুড খারাপ হয়ে যায়। তাছাড়া তোমাকে আমার কিছু জিনিস বলার আছে। আমি জানি না ঠিকমতো বুঝিয়ে বলতে পারবো কি না, কিন্তু জরুরি ব্যাপারগুলো আমি বেশি দিন এড়িয়ে থাকতে চাই না। তারপরেও আমাকে তোমার বোঝা মনে করার প্রয়োজন নেই। আমি কারো বোঝা হতে চাই না। আমার প্রতি তোমার দরদ আমি বুঝতে পারি, সেজন্য আমি সুখী। আমি চাই এই চিঠি তোমাকে সেই সুখ পৌঁছে দিক। তোমার দরদই হয়তো এখন আমার জীবনের সবচেয়ে বেশি দরকার। আমাকে ক্ষমা করো যদি এই চিঠির কোনো কিছুতে কষ্ট পেয়ে থাকো। যা বলেছি আগে, যতটুকু আমাকে জানো তার চেয়ে আমি অনেক বেশি ত্রুটিপূর্ণ। আমার মাঝে মাঝে মনে হয় কেমন হতো যদি তোমার আমার একদম সাধারণ অবস্থায় দেখা হতো এবং আমরা একে অপরকে পছন্দ করতাম। যদি আমি স্বাভাবিক হতাম আর তুমি স্বাভাবিক হতে। অবশ্যই তুমি স্বাভাবিক এখনো। আর যদি কিজুকি বলে কেউ না থাকতো, কেমন হতো? অবশ্যই যদি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি পরিষ্কার আর সৎভাবে চেষ্টা করছি। এইটুকুই এই মুহূর্তে করতে পারি। আমি চাই আমার অনুভূতির কিছু অংশ তোমাকে পাঠাতে। যেহেতু এটা কোনো সাধারণ হাসপাতাল নয়, তাই সবসময় এখানে ভিজিটিং আওয়ার। একদিন আগে জানিয়ে রাখলে যে কোনো সময় তুমি আসতে পারো। তুমি এমনকি আমার সাথে খেতে পারো, থাকার জায়গাও আছে।
যখন তোমার সুবিধা হয় তুমি এসে আমাকে দেখে যাও। আমি তোমার সাথে দেখা হওয়ার জন্য অপেক্ষা করছি। সাথে একটা ম্যাপও পাঠাচ্ছি। দুঃখিত, চিঠি অনেক বড় হয়ে গেল। আমি নাউকুর লেখা পুরোটা টানা পড়লাম, তারপর আবার পড়লাম। এরপর নিচে গিয়ে ভেন্ডিং মেশিন থেকে কোক কিনলাম। কোক খেতে খেতে চিঠি আবারও পড়লাম একবার। 7 পৃষ্ঠার চিঠি খামে ঢুকিয়ে ডেস্কে রেখে দিলাম। গোলাপে খামের উপর আমার নাম ঠিকানা ছোট অক্ষরে নিখুঁতভাবে লেখা। একজন মেয়ের জন্য একটু বেশিই নিখুঁত। আমি ডেস্কে বসে খামটা পরীক্ষা করতে লাগলাম। খামের পেছনে প্রেরকের ঠিকানা লেখা। আমি হোস্টেল। কি অদ্ভুত নাম। আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর মনে হলো আমি সম্ভবত ফ্রেঞ্চ শব্দ, যার অর্থ বন্ধু। চিঠিটা ডেস্কের ড্রয়ারে রেখে দেওয়ার পর পোশাক বদলে বাইরে গেলাম। ভয় পাচ্ছিলাম যদি কাছে থাকি তাহলে হয়তো আরো 10-20 বার অথবা না জানি কতবার পড়ে ফেলব। টোকিওর রাস্তায় উদ্দেশ্যহীন হাঁটতে লাগলাম। রবিবার নাউকোর সাথে যেরকম হাঁটতাম। একের পর এক রাস্তা ধরে হাঁটলাম, চিঠির লাইনগুলো মনে করতে করতে। সন্ধ্যায় ডর্মে ফিরে আমি হোস্টেলে লং ডিস্টেন্স কল করলাম। একজন মহিলা রিসেপশনিস্ট ফোন ধরল। আমি জানতে চাইলাম নাউকোর সাথে পরের দিন দুপুরে দেখা করা সম্ভব কিনা। সে আমার নাম লিখে নিল আর বলল আধা ঘন্টা পরে আমাকে ফোন করতে। আমি খাওয়ার পর আবার ফোন করতেই এক মহিলা ধরল। সে বলল আমি নাউকোর সাথে দেখা করতে পারবো। তাকে ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দিলাম। ন্যাপস্যাকে কিছু কাপড় আর টয়লেট আইটেম ভরে বিছানায় শুয়ে ব্রেন্ডিতে চুমুক দিতে দিতে ম্যাজিক মাউন্টেন পড়তে লাগলাম যতক্ষণ না ঘুম পায়। তারপরও রাত 1টার আগে ঘুমোতে পারিনি। সোমবার সকাল 7টায় উঠেই হাত মুখ ধুয়ে শেভ করে নাস্তা না খেয়েই সোজা ডর্ম প্রধানের রুমে গেলাম তাকে জানাতে যে আমি 2 দিনের জন্য বাইরে যাচ্ছি হাইকিং করতে। তার জানা ছিল আমি অবসর সময়ে এরকম অল্প দিনের জন্য বাইরে ঘুরতে যাই, তাই অবাক হলেন না। ভিড়ের মধ্যে কমিউটার ট্রেনে চেপে টোকিও স্টেশনে গিয়ে সেখান থেকে কিয়োটোর বুলেট ট্রেনের টিকিট কাটলাম। কফি আর স্যান্ডউইচ দিয়ে নাস্তা করে কয়েক ঘন্টা ঝিমালাম। কিয়োটো পৌঁছলাম 11টা বাজার একটু আগে। নাউকোর নির্দেশ অনুযায়ী টার্মিনাল থেকে উত্তরের শহরগুলিতে যাওয়ার ছোট বাসে চড়লাম। আমাকে বলা হলো যেতে 1 ঘন্টার মতো লাগবে। পরবর্তী বাস ছাড়বে 11টা 35 মিনিটে। আমি টিকিট কিনে রাস্তা পার হয়ে বইয়ের দোকানে গেলাম ম্যাপ কেনার জন্য। ম্যাপ কিনে ওয়েটিং রুমে বসে নাউকোর আমি হোস্টেল খুঁজে বের করার চেষ্টা করলাম। যতটুকু ধারণা করেছিলাম দেখা গেল তার চেয়েও পাহাড়ি এলাকার ভেতরে হোস্টেলটা। উত্তরে অনেকগুলো পাহাড় পার হয়েছে, শেষ মাথায় একটা গিরিখাদ আছে যার পরে আর রাস্তা নেই। ওখানে বাস নামিয়ে দিয়ে শহরে ফিরে আসবে। নাউকোর কথা অনুযায়ী সেখান থেকে পায়ে হাঁটার একটা রাস্তা থাকার কথা, সেটা ধরে মিনিট 20 হাঁটলে আমি হোস্টেলে পৌঁছে যাব। পাহাড়ি এলাকার এত ভেতরে যা চুপচাপ জায়গায় হওয়ার কথা, এতে অবাক হওয়ার কিছুই নেই। 20 জন যাত্রী নিয়ে কিয়োটোর কামো নদীর পাশ ঘেঁষে বাস উত্তর দিকে যাত্রা শুরু করল। ঘরবাড়ি এমনিতেই অনেক কম এদিকে, চারদিকে খোলা প্রান্তর। বাস যখন গিরিখাতে ঢুকল ড্রাইভারকে রীতিমতো স্টিয়ারিং ধরে যুদ্ধ করতে হচ্ছিল, রাস্তা এত একে বেঁকে গেছে। আমার বমি বমি লাগছিল। সকালে খাওয়া কফি যেন উঠে আসছিল গলা দিয়ে। বাঘ যখন কমে এল আর আমিও একটু বোধ করছিলাম। হঠাৎ সিডার বন শুরু হলো। গাছগুলো এত পুরনো আর এত বড় যে সূর্য হারিয়ে যায়। ঠান্ডা বিবর্ণ ছায়ার মধ্য দিয়ে বাস যেতে লাগল। খোলা জানালা দিয়ে ঠান্ডা এসে চামড়ায় বিঁধছিল। নদীর পাড় ধরে সিডার বনের মধ্য দিয়ে যেতে এতক্ষণ লাগছিল যে মনে হচ্ছিল পুরো পৃথিবী বনে ঢাকা পড়ে গেছে। বন যেখানে শেষ হলো সেখানে অববাহিকা, চারদিক পর্বতে ঘেরা।
আর যেদিকে চোখ যায় সবুজ কৃষিভূমি। রাস্তার ধারে নদীর পানিতে আলো পড়ে চকচক করছে। দূরে কোথাও হতে ধোঁয়া উড়ে যাচ্ছে। কোনো কোনো বাড়ির সামনে কাপড় শুকাতে দেয়া কুকুরের ঘেউ ঘেউ শব্দ পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা খামার বাড়ির সামনে জ্বালানো কাঠ স্তূপ করে রাখা। বেশিরভাগ স্তূপের উপরই দেখা যাচ্ছিল বেড়াল শুয়ে আছে। রাস্তা দিয়ে যেতে যেতে অনেকগুলো বাড়ি চোখে পড়লেও কোনো মানুষ চোখে পড়ল না। এই একই দৃশ্যের পুনরাবৃত্তি হতেই থাকল। বাস ঢুকল সিডার বনে, এরপর গ্রাম, আবার বন। গ্রামে বাস থামলে লোকজন নামে, কিন্তু কাউকে উঠতে দেখা গেল না। শহর ছাড়ার মিনিট 40 পর বাস এক খোলা গিরিপথে গিয়ে পৌঁছল। ড্রাইভার বাস থামিয়ে জানালো, এখানে 5-6 মিনিট অপেক্ষা করা হবে। কেউ চাইলে বাস থেকে নেমে হাঁটাহাঁটি করতে পারে। আমাকে সহ তখন মাত্র 4 জন যাত্রী। আমরা সবাই নেমে গা হাত পা ঝাড়া দিলাম, ধূমপান করলাম। উপর থেকে কিউটোর প্যানোরাম দৃশ্য দেখলাম। ড্রাইভার একদিকে গিয়ে মূত্র বিসর্জন দিয়ে আসলো। রোদে পোড়া এক লোক, যার বয়স 50-এর মতো হবে, আমাকে জিজ্ঞেস করল পর্বতে হাইকিংয়ে যাচ্ছে কিনা। সহজ উত্তর দিলাম, হ্যাঁ। গিরিখাতের অন্যদিকে আছে আরেকটা বাস। এসে আমাদের পাশের পাশে দাঁড়ালে ড্রাইভার নেমে আমাদের ড্রাইভারের সাথে কথা বলল। ওই বাসের 2 জন উঠে পড়ল আমাদের বাসে। আমরা 4 জনও বাসে উঠে পড়লাম। তারপর বাস দুটো নিজেদের বিপরীতে যে যার রাস্তায় চলতে শুরু করেছে। প্রথমে বুঝিনি কেন আমাদের বাস ওই বাস আসার জন্য অপেক্ষা করছিল। পাশাপাশি দুটো বাস যাওয়া অসম্ভব। এমনকি সাধারণ প্রাইভেট কার সাইড দিতেও সাবধানে চেপে চুপে চালাতে হচ্ছিল। এখানকার গ্রামগুলো ছোট ছোট, চাষের জমিও কম। পর্বতের খাড়া দেয়াল যেন বাসের জানালায় লেগে যাচ্ছিল। কিন্তু কুকুর মনে হলো অন্য জায়গার চেয়ে কম এখানে। বাস থামতেই তাদের চিৎকারের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আমি যেখানে নামলাম সেখানে কিচ্ছু নেই, কোনো ঘর না, কোনো মাঠ না, স্রেফ একটা বাস স্টপ সাইন, একটা পানির ধারা আর পাহাড়ি রাস্তার মুখ। ন্যাপস্যাক কাঁধে ঝুলিয়ে আমি রাস্তা ধরে হাঁটতে থাকলাম। পানির ধারাটা রাস্তার বাম দিক দিয়ে বয়ে গেছে। ডান পাশে বন। হালকা ঢালু রাস্তা দিয়ে 15 মিনিটের মতো ওঠার পর যে রাস্তায় উঠলাম তার ভেতর দিয়ে একটা গাড়ি যাওয়ার মতো জায়গা। রাস্তার শেষ মাথায় সাইন লাগানো, আমি হোস্টেল, ব্যক্তিগত সম্পত্তি, অনুপ্রবেশ নিষেধ। টায়ারের দাগ ফেলা রাস্তা গিয়ে গাছের ফাঁকে হারিয়ে গেছে। বনের ভিতরে মাঝে মাঝে ডানা ঝাপটানোর আওয়াজ আসছে। শব্দ এত স্পষ্ট যেন বনের উপর থেকে কোনো স্পিকার শব্দ বাড়িয়ে তুলছে। একবার শুনলাম অনেক দূর থেকে আসা রাইফেলের শব্দ। দূর থেকে আসাই ভোঁতা শোনালো, যেন অনেক কিছুতে ঠেকে তারপর কানে পৌঁছেছে। বনের ভেতর দিয়ে গিয়ে সাদা পাথরের দেয়ালের সামনে পড়লাম। দেয়ালের উচ্চতা আমার সমান। কালো লোহার মেইন গেট যথেষ্ট শক্ত মনে হলো, কিন্তু হাঁ করে খোলা। গার্ড হাউসেও কাউকে পাহারা দিতে দেখা গেল না। আগের মতো আরেকটা সাইন দেখা গেল, আমি হোস্টেল, ব্যক্তিগত সম্পত্তি, অনুপ্রবেশ নিষেধ। দেখে মনে হলো কিছুক্ষণ আগেও এখানে একজন গার্ড ছিল। অ্যাশট্রেতে 3টা সিগারেটের অবশিষ্টাংশ, একটা আধা খাওয়া চায়ের কাপ, শেলফে রাখা ট্রানজিস্টার রেডিও, দেয়ালে ঝুলানো ঘড়ি শুষ্ক শব্দ করে সময় জানান দিচ্ছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম গার্ডের ফেরার জন্য, কিন্তু কোনো নমুনা দেখা গেল না। বেলের মতো একটা সুইচ দেখে চাপাচাপিও করলাম। গেটের বাইরের জায়গাটা পার্কিং লট। সেখানে রাখা একটা মিনি বাস, একটা 4 হুইল ড্রাইভ ল্যান্ড ক্রুজার আর নীল ভলভো। পার্কিং লটে 30টার মতো গাড়ি রাখার জায়গা থাকলেও এই 3টাই রাখা আছে।
2 কি 3 মিনিট যাওয়ার পর নেভি ব্লু ইউনিফর্ম পরা গার্ড দেখা গেল রাস্তা দিয়ে হলুদ রঙের একটা সাইকেল চালিয়ে আসছে। লম্বা একজন মানুষ। দেখে মনে হলো 60-এর মতো বয়স। টাক পড়া শুরু হয়েছে। আপনাকে অপেক্ষা করতে হলো বলে আমি দুঃখিত, বলল সে। যদিও গলা শুনে মনে হলো না সে দুঃখিত। তার হলুদ সাইকেলে সাদা রং দিয়ে লেখা 32। আমি তাকে আমার নাম বললে সে ফোন করে কাউকে 2 বার বলল আমার নাম। তারপর আচ্ছা বুঝতে পেরেছি বলে রেখে দিল। প্রধান ভবনে গিয়ে ডাক্তার ইসিডার খোঁজ করবেন, বলল সে। এই রাস্তা ধরে গিয়ে বামের দ্বিতীয় রাস্তা, বুঝতে পেরেছেন? আপনার বাম দিকের দ্বিতীয়। দেখবেন একটা পুরনো বাড়ি। ডানে মোড় নিলে একটু পরে কংক্রিটের বিল্ডিং। ওটাই প্রধান ভবন। একদম সহজ। সাইন দেখে দেখে যান। আমি তার কথা মতো বাম দিকে গিয়ে সুন্দর একটা পুরনো বাড়ি পেলাম, যেটা অবশ্যই কখনো কারো খামার বাড়ি ছিল কোনো কালে। বাড়ির সামনে সুন্দর বাগান আর পাথরের লণ্ঠন। ডানে মোড় নিতেই গাছের ফাঁক দিয়ে একটা খোলা জানালার কংক্রিটের তৈরি 3 তলা বিল্ডিং চোখে পড়ল। একদম সাধারণ পরিষ্কার দেখতে বাড়ি, আহামরি কিছু না। ঢোকার জায়গা দোতলায়। আমি সিঁড়ি বেয়ে উঠে কাঁচের দরজা ঠেলে ভেতরে গেলাম। রিসেপশনের লাল ড্রেস পরা এক কম বয়সী মেয়ে বসা। তাকে আমি আমার নাম বললাম, আরও বললাম আমাকে বলা হয়েছে ডাক্তার ইসিডার সাথে দেখা করে কথা বলতে। সে হেসে আমাকে বাদামি একটা সোফা দেখিয়ে দিল। ডাক্তার না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলল। তারপর ফোন ডায়াল করল। আমি ন্যাপস্যাক নামিয়ে নরম সোফায় বসে চারপাশ ভালো করে দেখলাম। পরিষ্কার সুন্দর লবি, টবে গাছ সাজানো, দেয়ালে টানানো বিমূর্ত পেইন্টিংয়ের রুচির ছাপ স্পষ্ট, আর পালিশ করা মেঝে। মেঝেতে জুতার প্রতিফলন দেখতে দেখতে আমি অপেক্ষা করতে লাগলাম। মাঝখানে একবার রিসেপশনিস্ট জানালো ডাক্তার শিগগিরই এসে পড়বে। আমি মাথা ঝাঁকালাম। কি অবিশ্বাস্য রকমের নীরব জায়গা। কোথাও কোনো ধরনের শব্দ নেই। সবাই মনে হয় দুপুরে ঘুমাচ্ছে। মানুষ, জীবজন্তু, পোকামাকড়, গাছপালা সবকিছু ঘুমে শায়িত মনে হলো। অল্পক্ষণ পরেই রাবার সোলের হালকা শব্দ শুনতে পেলাম। একজন পূর্ণবয়স্কা ঝাঁটমার্কা চুলওয়ালা মহিলা এসে হাজির হলেন। আমার পাশে এসে পা ভাঁজ করে বসলেন তিনি। আমার হাত ধরে হ্যান্ডশেকের বদলে উল্টে পাল্টে পরীক্ষা করতে লাগলেন। তুমি মনে হয় কখনো বাদ্যযন্ত্র বাজাওনি, অন্তত গত কয়েক বছরে নয়, তাই না? এই ছিল তার প্রথম কথা। না, আমি আমার হাত টেনে নিয়ে বললাম, তোমার ধারণা একদম সঠিক। তোমার হাত দেখে বোঝা যাচ্ছে। সে হেসে বলল, এই মহিলার মধ্যে কিছু একটা রহস্যময় ব্যাপার আছে। তার মুখে বয়সের ভাঁজ। সবার আগে সেগুলোই চোখে পড়ে, কিন্তু সেগুলোর জন্য তাকে বয়স্ক লাগে না। বরং মনে হচ্ছিল সেগুলো যৌবনকেই ফুটিয়ে ধরেছে। দাগগুলো যেন যেখানে থাকার কথা সেখানেই আছে, যেন জন্ম থেকেই মুখের অংশ। যখন সে হাসে, ভাঁজগুলো যেন সাথে সাথে হাসে। সে যখন বিরক্তভাবে তাকায়, ভাঁজগুলো বিরক্ত হয়। যখন সে হাসেও না, বিরক্তও না, তখন ভাঁজগুলো সারা মুখে আজবভাবে ছড়িয়ে থাকে, যেন বিদ্রূপ করছে। তার বয়স 30-এর শেষের দিকে। দেখে মনে হয় না সুবিধার মানুষ, কিন্তু তার ব্যক্তিত্ব আকর্ষণীয়। আমি তাকে দেখা মাত্র পছন্দ করে ফেললাম। তার উস্কো খুস্কো করে কাটা চুল কপালে ঝুলেছিল। খারাপ লাগছিল না, বরং তাকে ভালোই মানিয়েছিল। সে পরেছিল সাদা টি শার্টের উপর একটা নীল ওয়ার্কস শার্ট, ক্রিম কালারের ঝোলা প্যান্ট আর টেনিস শু। সে লম্বা আর শুকনো, বুক বলে কিছুই নেই। তার ঠোঁট একটু পরপর এদিকে বেঁকে যাচ্ছিল। তার চোখের পাশের ভাঁজ নড়ছিল। তাকে দেখে সদয়
দক্ষ, কিন্তু জীবনের উপর বিতৃষ্ণা এসে যাওয়া একজন কাঠমিস্ত্রি মনে হচ্ছিল আমার কাছে। থুতনি নামিয়ে ঠোঁট বাঁকিয়ে সে অনেকক্ষণ ধরে আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখল। আমার মনে হচ্ছিল যে কোনো সময় সে ফিতা বের করে আমার সব দিক থেকে মেপে দেখবে। তুমি কি কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারো? সে জিজ্ঞেস করল। না, বললাম তাকে। খুব খারাপ, বলল সে। বাজাতে পারলে মজা হতো। আমারও তাই মনে হয়, বললাম আমি। এত কিছু থাকতে বাদ্যযন্ত্র নিয়ে কথা কেন? সে তার বুক পকেট থেকে 7 স্টারের প্যাকেট বের করল। একটা ঠোঁটে নিয়ে লাইটার ধরে আনন্দের সাথে ধোঁয়া ছাড়তে লাগলো। আমার মনে হয় নাওকোর সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তোমাকে প্রথম এই জায়গা সম্পর্কে ধারণা দেওয়া উচিত। মিস্টার ওয়াতেনাবে, ওয়াতেনাবেই তো, তাই না? তাই আমি আমাদের মধ্যে এই কথা বলার ব্যবস্থা করেছি। আমি হোস্টেলে একটু অন্যরকম। কোনো ধারণা যদি না থাকে তাহলে অনেকটাই গোলমেলে ঠেকবে তোমার কাছে। আমার ধারণা তুমি জায়গা সম্পর্কে কিছুই জানো না, তাই না? বলা যায় একদমই কিছুই জানি না। তাহলে সবার আগে সে আঙুল ফুটিয়ে শুরু করলো। আগে বলো, তুমি লাঞ্চ করেছো? আমার ধারণা তুমি ক্ষুধার্ত। হ্যাঁ, খিদে লেগেছে বটে। চলো তাহলে আমরা ডাইনিংয়ে গিয়ে খেতে খেতে কথা বলি। লাঞ্চের সময় যদিও শেষ, কিন্তু এখনো গেলে হয়তো কিছু পাবো। সে পথ দেখিয়ে আগে আগে চলল। সিঁড়ি দিয়ে প্রথম তলার উপর পরেই ডাইনিং হল। বেশ বড় একটা রুম, প্রায় 200 লোক বসতে পারবে, কিন্তু অর্ধেক ব্যবহার করা হচ্ছে, বাকি অর্ধেক পার্টিশন দিয়ে ঢাকা, অফিস জনের রিসোর্টের মতো। সেদিনের মেনুতে ছিল আলুর স্টু দিয়ে নুডলস, সালাদ, কমলার জুস আর রুটি। সবগুলো খুবই মজার ছিল। নাওকো চিঠিতে এরকম বলেছিল, আমি প্লেটের সব চেটে পুটে খেলাম। তুমি খেতে ভালোবাসো? সে বলল। খাবার চমৎকার, আমি বললাম। তাছাড়া আমি সারাদিন কিছুই খাইনি বলা চলে। তুমি আমার খাবারটুকু খেতে পারো যদি চাও, আমার পেট ভরা। এই নাও। তুমি যদি খেতে না চাও তাহলে খাবো। আমার পেটে জায়গা কম, বেশি খেতে পারি না। সিগারেট দিয়ে সেটা পুষিয়ে নেই। আরেকটা 7 স্টার ধরালো সে। ও আচ্ছা, তুমি আমাকে রেইকো বলে ডাকতে পারো। সবাই আমাকে এই নামেই ডাকে। তুমি নাওকো ডাক্তার? আমি জানতে চাইলাম। আমি নাওকোর ডাক্তার? মুখ কুঁচকে ফেলল সে। কেন তোমার মনে হলো আমি ডাক্তার? ওরা সবাই বলল ডাক্তার ইসিডার সাথে কথা বলতে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। না না, আমি এখানে মিউজিক শেখাই। রোগীদের জন্য থেরাপির মতো কাজ করে। কেউ কেউ আমাকে মিউজিক ডাক্তার বলে, আবার কখনো বলে ডাক্তার ইসিডা। কিন্তু আমি আসলে তাদের মতোই আরেকজন রোগী। এখানে 7 বছর ধরে আছি। মিউজিক শেখাই আর অফিসে কাজ করি। আসলে এখানে বলা মুশকিল কে রোগী আর কে স্টাফ। নাওকো তোমাকে আমার সম্পর্কে কিছু বলেনি? আমি মাথা নাড়লাম। অদ্ভুত ব্যাপার তো, রেইকো বলল। আমি নাওকোর রুমমেট। ওর সাথে থাকতে ভালো লাগে আমার। আমরা সবসময় কিছু না কিছু নিয়ে কথা বলি, তোমাকে নিয়েও। আমাকে নিয়ে কি কথা হয়? আগে তোমাকে বুঝতে হবে এই জায়গাটা সম্পর্কে। আমার প্রশ্ন এড়িয়ে গিয়ে রেইকো বলল, প্রথমত যে জিনিসটা তোমার বোঝা দরকার সেটা হলো, এটা কোনো সাধারণ হাসপাতাল নয়। এখানে সুস্থ হওয়ার জন্য চিকিৎসা করা হয় না। আমাদের কিছু ডাক্তার আছে ঠিকই, তারা শুধু রোগীদের অবস্থা পরীক্ষা করে, শরীরের তাপমাত্রা রেকর্ড করা, এইসব হাবিজাবি। সাধারণ হাসপাতালের মতো চিকিৎসা করে না। এখানে জানালায় কোনো গরাদ নেই, দরজা সবসময় খোলা। লোকজন তাদের ইচ্ছে মতো আসে, তাদের ইচ্ছা হলে চলে যেতে পারে।
এখানে ভর্তি হওয়ার জন্য একটা বিশেষ অবস্থার সাথে মিশতে পারার প্রয়োজন হয়, আর যাদের বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় তারা তাদের জন্য বিশেষভাবে তৈরি হাসপাতালে গিয়ে ভর্তি হয়। এতটুকু পর্যন্ত পরিষ্কার? মনে হয়, আমি বললাম। কিন্তু এই বিশেষ অবস্থার সাথে মিশতে পারা মানে কি? উদাহরণ দিতে পারো? রেকো ধোয়ার মেঘ ছেড়ে গ্লাসে কমলার জুস যা বাকি ছিল গিলে ফেলল। এখানে বাস করা হলো বিশেষ অবস্থার সাথে মিশতে পারা, সে বলল। একটা নিয়মিত রুটিন, ব্যায়াম, বাইরের দুনিয়া থেকে আলাদা থাকা, পরিষ্কার বাতাস, নিরিবিলি ইত্যাদি। আমাদের এখানে কৃষি জমি স্বয়ংসম্পূর্ণ, কোনো রেডিও টিভি নেই এখানে। প্রকৃতির মধ্যে বাস করা গোষ্ঠীর কথা নিশ্চয়ই শুনেছ। তাদের সাথে আমাদের পার্থক্য হলো এখানে বাস করতে প্রচুর টাকা লাগে। প্রচুর? সেরকম প্রচুর খরচ না, কিন্তু সস্তা বলা যাবে না কোনোভাবেই। চারিদিকে তাকিয়ে দেখো, এখানে প্রচুর জমি, অল্প কিছু রোগী, বিশাল স্টাফ, আর আমি তো অনেকদিন ধরে এখানে আছি। এটা সত্যি, আমি নিজে প্রায় একজন স্টাফ। আমি কিছু ছাড় পাই, কিন্তু তারপরেও। কফি খাবে নাকি? খেলে ভালো হয়, আমি জানালাম। সে তার সিগারেট নিভিয়ে কাউন্টারে গিয়ে 2 কাপ কফি নিয়ে আসলো। নিজেরটায় চিনি দিয়ে নেড়ে মুখ চুমুক দিল। সে বলল, ব্যাপারটা হলো এটা কোনো লাভজনক প্রতিষ্ঠান নয়, সুতরাং একদম উপায় না থাকা পর্যন্ত এটা কোনো মূল্য না নিয়েই চলতে পারে। এখানের জমি দানে পাওয়া। তাদের এই প্রতিষ্ঠানটা করার একটা কারণ আছে। যে দান করেছে তার সামার হাউস ছিল এই জায়গাটা প্রায় 20 বছর আগে। তুমি তো পুরনো বাড়িটা দেখছো মনে হয়। দেখেছি জানালা দিয়ে। একসময় ওইটা ছিল একমাত্র বিল্ডিং। সেখানে গ্রুপ থেরাপি করতো তারা। সেভাবে পুরো ব্যাপারটা শুরু হয়েছিল। ডোনারের ছেলের মানসিক সমস্যার মতো ছিল। বিশেষজ্ঞরা বলেছিল গ্রুপ থেরাপি করতে। তাদের বক্তব্য ছিল, যদি তোমরা কিছু রোগীকে একসাথে জড়ো করতে পারো, আর তারা যদি শারীরিক পরিশ্রমের দ্বারা একজন আরেকজনকে সাহায্য করতে পারে, যদি একজন ডাক্তার থাকে পরামর্শ আর পরীক্ষা করার জন্য, তাহলে এই ধরনের মানসিক সমস্যাগুলোর সমাধান হতে পারে। তো তারা চেষ্টা করে দেখল, কাজের পরিধি বাড়ল, আরও জমি কৃষিকাজের সাথে যুক্ত হলো। প্রধান বিল্ডিংটা তৈরি হলো 5 বছর আগে।